নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও আরো একটি সংবাদ আপনাদের সামনে তুলে ধরব এবং সেই নিয়ে বিশ্লেষণ করব। আপনারা সকলেই জানেন, কলকাতার ধর্মতলাতে একেবারে মেট্রো চ্যানেলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ধর্নায় বসেছেন এবং তারা বলছেন যে অনির্দিষ্টকালের জন্য ধর্না। এই ধর্নার মূল দাবি হচ্ছে যে এসআইআর সঠিকভাবে হচ্ছে না। এসআইআর এ 60 লক্ষ যে মানুষের নাম বাদ গেছে অনৈতিকভাবে এবং যেগুলো বিচারাধীন হয়ে আছে, এইগুলো কোনো না কোনোভাবে কারচুপি করা হচ্ছে। কারচুপি করছে কে? বিজেপি, এবং বিজেপিকে দাগিয়ে দাও, বিজেপিকে থেকে আঙুল ছোড়ো এবং আমরা ধর্ণা করব, ধর্ণা মঞ্চে বসে আছি। প্রশ্ন হচ্ছে, সাংবিধানিক পদে থেকে একজন মুখ্যমন্ত্রী তিনি কি আরেকটি সাংবিধানিক পদের বিরুদ্ধে ধর্নায় বসতে পারেন? এই প্রশ্ন কিন্তু আজকে বাংলার বুকে খুব প্রাসঙ্গিক এবং এই প্রশ্ন যারা করছেন না, সেই সমস্ত সংবাদ মাধ্যমের সাংবাদিক থেকে শুরু করে যে সমস্ত আইনজীবীরা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা করছেন না, তারা উভয়ে কিন্তু সমান অপরাধী বলেই আমাদের মনে হয়। এবং আমরা কাউকে ছোট করছি না। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে প্রশ্ন করা, আর সেই প্রশ্ন যদি আমি করতে ভুলে যাই, তার মানে আমি কিন্তু সাংবাদিকার রইলাম না। আইনজীবীদের কাজ কি? এটা একটা নোবেল প্রফেশন। আইনজীবীদের কাজ হচ্ছে কোথাও কোনো রাজ্যে সমস্যা এবং সেই সমস্যায় যদি আইনি জটিলতা তৈরি হয়, তাহলে সেই সমস্যাকে কোর্টের সামনে নিয়ে গিয়ে কোর্টের বিচারপতির কাছে তুলে ধরে সেই সমস্যা যদি সমাধান করা যায়, তাহলে সব থেকে বড় উপায় হচ্ছে একজন আইনজীবী সেই কাজটা করেন। তো আমরা দেখছি বাংলার বুকে এ ওর দলের আইনজীবী, ও ওর দলের আইনজীবী, সে তার দলের আইনজীবী, এই ধরনের বিভক্ত হয়ে গেছে আইনজীবী মহল, যার ফলে তাদের নিজ নিজ যখন ইচ্ছে হয় সেই সমস্ত মামলাই কলকাতা হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্টে সেই মামলাগুলোই দেখা যায়। ইচ্ছের উপর নির্ভর করে কোনো কিছু যে যুক্তিপূর্ণ সঠিকভাবে আইনি প্রক্রিয়ায় একটা সিস্টেমকে নাড়া দেওয়া যায়, সেই জিনিস কিন্তু আমরা কলকাতায় বসে দেখতে পাচ্ছি না। আমাদের বাংলাতে বহু আইনজীবী আছেন, স্বনামধন্য আইনজীবী আছেন, কলকাতা হাইকোর্টে স্বনামধন্য বিচারপতিরা আছেন, যাদের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, যাদের শিক্ষা নিয়ে কোনো সন্দেহ নেই এবং যাদের বুদ্ধি নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরেও কিন্তু আমরা দেখছি বাংলায় একটা কোথায় যেন অভাব দেখা দিয়েছে, আর সেই অভাবের পরিণতি হচ্ছে বাংলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, ক্রমশ পিছিয়ে পড়ছে এবং বাংলায় একটা তৈরি হয়েছে অরাজকতা, যেখানে মানুষ কোনো কথা বলতে পারবে না, মানুষের কোনো চাকরি নেই, মানুষের কোনো কাজ নেই, মানুষ শুধুমাত্র ভবঘুরের মতন ঘুরে বেড়াচ্ছে, সারা দিন চিন্তা করে বেড়াচ্ছে কি করব কি করব কি করব, এই করতে করতেই দেহ রাখছেন এবং তাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে হয় নিমতলার শ্মশানে, নাই কাশিমিত্তি ঘাটেই, নাই কেওড়াতলার শ্মশানে। প্রশ্ন হচ্ছে কেন? আর কতদিন এই জিনিস চলবে? ওয়াই চ্যানেলের সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলবল নিয়ে বসে পড়লেন একেবারে লাক্সারি মঞ্চ বানিয়ে। অথচ আপনারা ভাবুন, 1 বছর আগের ঘটনা, অভয়াকাণ্ডের সময় অভয়াকে যেভাবে মারা হয়েছিল, নৃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছিল, সেই সময় যখন ডাক্তার মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সেখানে ভিড় করেছিল, সেইখানে জোর জবরদস্তি করে পুলিশ বারবার করে পুলিশ বাধা সৃষ্টি করেছিল। লালবাজার থেকে বারবার করে পুলিশ এসে নানান রকমের জিনিসপত্র তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছিল তাদের। এমনকি তারা পেশাব করবে, বাথরুম করবে, সেটাকেও ঠিকঠাক করে করতে দেওয়া হয়নি। সাধারণ মানুষের উপচে পড়া ভিড়
শাসক পেয়েছিল ভয়, আর সেইটাকে আস্তে আস্তে নানান রকমের বিষিয়ে দিয়ে অথচ দেখা গেল সেখান থেকে মিছিল, সেখানে যে ধর্ণা, সেই ধর্ণাকে তুলে দেওয়া হলো নানান যুক্তিতে যে রাস্তায় মানুষের অসুবিধে হচ্ছে। আজকে মানুষের অসুবিধে হচ্ছে না, এখন মানুষের অসুবিধে হচ্ছে না। এই যে ধর্ণা মঞ্চে বলা হচ্ছে অস্থায়ী ধর্ণা মঞ্চ, লাক্সারি অস্থায়ী ধর্ণা মঞ্চ, কারণ সেখানে যেভাবে লাক্সারি করে রাখা হয়েছে ধর্ণা মঞ্চে, সাধারণ ধর্ণা মঞ্চে মঞ্চ নয়। প্রথম কথা হচ্ছে একজন সাংবিধানিক পদে বসে, মুখ্যমন্ত্রীর আসনে বসে আরেকটি সাংবিধানিক পদকে এইভাবে কালিমালিপ্ত কি করা যায়? এইভাবে রাস্তায় বসে তার বিরুদ্ধে ধর্ণা করা যায়? প্রথম প্রশ্ন আমাদের এটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পুলিশ এখন চুপ কেন? অভয়াকাণ্ডের সময় যখন পুলিশ এত সোচ্চার হয়ে গেছিল, পুলিশ যখন বারবার করে ছত্রভঙ্গ করে দিচ্ছিল, ধর্ণামঞ্চ সঠিকভাবে করতে দেওয়া হচ্ছিল না, নানান রকমের অসুবিধা তৈরি করা হচ্ছিল, বাংলার মানুষের নাকি যাতায়াতের অসুবিধা হচ্ছে, তার সেই অজুহাতে ধর্ণামঞ্চকে বারবার তুলে দেওয়া হচ্ছিল, তাহলে এখন মমতা ব্যানার্জির জন্য বাংলার মানুষের অসুবিধা হচ্ছে না? হচ্ছে। আমরা পর পর দুদিন ধর্মতলাতে গেছি এবং সেখানে গিয়ে দেখেছি বাংলার মানুষ, সাধারণ মানুষ রীতিমতো বিরক্ত। আবার আজকে আমরা দেখছি নতুন নাটক। কি নাটক? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নৃত্য করছেন। ভাবুন, মানুষের জন্য তিনি নাকি বসেছেন ধর্ণা মঞ্চে, আবার তিনি সেখানে বসে বসে নৃত্য করছেন। শুধু নৃত্য নয়, হাতা খুন্তি উনুন নিয়ে তিনি আবার সেখানে নাচ গান করছেন। মানে লজ্জা করে না? লজ্জা করে না এমন একটা জিনিস, এমন একটা পরিস্থিতি তৈরি করতে? একবার নিজের বিবেকের কাছে মনে হয় না যে আমি কি করছি? সারা পৃথিবীতে তেলের দাম বৃদ্ধি হচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, তার কারণ যুদ্ধের জন্য। সেখানে বাংলাতে তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, এটা স্বাভাবিক। আর যদি আপনি সাধারণ মানুষের জন্য এতই ভাবেন, তাহলে আপনারা যে ট্যাক্সটা নেন, জিএসটি, বাংলা যে জিএসটিটা নেয় গ্যাসের ওপর, তেলের ওপর, সেটাকে ছাড় দিয়ে দিন না। অনেক রাজ্য তো ছেড়ে দিচ্ছে, আপনি কেন ছাড়ছেন না? কারণ আপনি নাটকবাজ মহিলা। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তাদেরকে নিয়ে আপনি এই মঞ্চে দাঁড়িয়ে নাটক করছেন, কড়াই নিয়ে খুন্তি নিয়ে নাচ গানা করছেন, আদিবাসী মহিলাদের নিয়ে আপনি নৃত্য করছেন, আবার বাংলার নেত্রীদের নিয়ে, নেতা নেত্রীদের নিয়ে, চিটিংবাজ নেতা নেত্রীদেরকে নিয়ে রাস্তায় নেমে খুন্তি বাজাতে বাজাতে রাস্তা হাঁটছেন। কি 50 টাকা গ্যাসের দাম বেড়ে গেছে কেন? 50 টাকা কেন জিএসটি আপনি বেশি নিচ্ছেন? সেইটার জন্য আপনি কেন কিছু করছেন না? কেন জিএসটি ছাড় দিচ্ছেন না? মানুষ বুঝে গেছে মানুষের যে ভুল, সেই মানুষ কিন্তু বুঝেছে যে মানুষ কত বড় ভুল করেছে আপনার মতন এবং আপনাদের মতন এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে আনার। তাই 2026 হবে বিজয়ের শেষ ঘন্টা। আবারও বলছি দর্শক, যদি এবার ভুল হয় তাহলে জীবনের শেষ পেরেকটা আপনারা জানবেন আপনাদের নিজেদের বুকে পুঁতলেন। জীবনে কোনোদিন ভবিষ্যতের ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। যারা মুখ বুঝে, চোখ বুঝে সমস্ত কিছু সহ্য করেন, তাদেরকে ইতিহাস কখনো ক্ষমা করেনি, আগামী দিনেও করবে না। তাই এই খুন্তি কড়াই নিয়ে মমতা ব্যানার্জি যেটা ভাবছেন, সাংবিধানিক পদে থেকে সংবিধানকে যিনি একেবারে পায়ের তলায় চেপে মেরে ফেলার চেষ্টা করছেন, সংবিধানকে যিনি বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন, যিনি আইনের সর্বাধিক বিচারপতিদেরকে নিচে নামিয়ে আনছেন, সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে বিদায় যাত্রা নিশ্চিত। আর সেই নিশ্চিত করার জন্য প্রতিটি বুথে সাধারণ মানুষকে একেবারে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, যাতে কোনো অবস্থাতেই একের ভোট অন্য কেউ দিতে না পারে। আপনার ভোট আপনি দেবেন, আপনি নিজে দাঁড়িয়ে থেকে ভোট দেবেন, আপনার যাকে ভালো লাগবে তাকে দেবেন, যাতে কোনো তৃণমূলীরা সেই ভোট, আপনার ভোট, তারা যাতে না দিতে পারে।
এই ব্যবস্থাটাকে যদি আমরা নিশ্চিন্ত করতে পারি, একেবারে আমরা 100% গ্যারান্টি দিচ্ছি, মুখ্যমন্ত্রীর বিদায় নিশ্চিত। হাতা খুন্তি নিয়ে আর ওই লাক্সারি স্টেজে দাঁড়িয়ে নৃত্য করতে তাকে হবে না। 2026 বিদায় তার নিশ্চিত। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।